ভোট পরবর্তী সহিংসতায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ, পরাজয় অস্বীকার, পদত্যাগ না করার ঘোষণা মমতার। সীমান্তে পুশিন হলে ব্যবস্থা, পররাষ্ট্রমন্ত্রী। জুনে প্রধানমন্ত্রী চীন ও ভারত সফরের সম্ভাবনা। চলতি বছরের মধ্যে স্থানীয় নির্বাচন, 16 বছরে স্থানীয় প্রশাসনে দুর্নীতি তদন্ত হবে বলেন মির্জা ফখরুল। হাওর পরিদর্শনে 2 মন্ত্রী, ক্ষতিগ্রস্ত তালিকায় অনিয়ম হলে ব্যবস্থার হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের ফলে বাংলাদেশে পুশিং করা হলে ব্যবস্থা নেওয়া হবে, এমন কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জুনে প্রধানমন্ত্রী চীন ও ভারত সফরে যেতে পারেন বলেও জানান তিনি। আর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীতে পৃথক 2টি ব্রিফিংয়ে এসব কথা জানান তারা। HM মেহেদী হাসানের রিপোর্ট। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। পরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এ চুক্তি বর্তমান সরকার করেনি, আর চাইলেই ইচ্ছে মতো বাতিলও করা যাবে না। জানান, চুক্তির কোনো ধারা দেশের স্বার্থ পরিপন্থী হলে তা সংশোধনের সুযোগও সেই চুক্তির মধ্যেই রয়েছে। এ নিয়ে উদ্বেগের কিছু নেই। এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। আর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বাংলাদেশে পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করে বুঝবেন। দেখুন, পশ্চিমবঙ্গে এখনও সরকার প্রতিষ্ঠিত হয়নি এবং তারা কি ভাবছেন, কি করবেন, সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হবে সে দেশের সরকারের সাথে। প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে জুন মাসে চীন ও ভারত সফরে যেতে পারেন বলেও জানান ডক্টর খলিলুর রহমান। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 16 বছরে স্থানীয় প্রশাসনে দুর্নীতি তদন্ত হবে। এ বছরের মধ্যে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন হবে। আর প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম বলেছেন, সরকার সামরিক বাহিনীকে জনমুখী করতে দায়বদ্ধ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভারতে পট পরিবর্তনে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিবর্তিত হবে না। জেলা প্রশাসক সম্মেলনে 3য় দিনে তারা এসব কথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের 3য় দিন। কর্মসূচির প্রথম সেশনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, সরকার পেশাদার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও শক্তিশালী সামরিক বাহিনী গঠনে বদ্ধপরিকর। ডিসিরা সামরিক বাহিনীর মাঠ পর্যায়ের ভূমিকা নিয়ে সন্তুষ্ট। আমাদের সরকার যে দায়বদ্ধতার অবস্থান থেকে সশস্ত্র বাহিনীকে জনগণমুখী বাহিনীতে পরিণত করার জন্য জেলা প্রশাসকদের যে অবস্থান থাকার কথা, সেই দিক নির্দেশনা আমি তাদেরকে দিয়েছি। প্রত্যেকটা জেলা প্রশাসক আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে যে তারা আমাদের সেনাবাহিনী যেভাবে তাদেরকে সহায়তা দিয়েছে সেটা আসলে যুগান্তকারী। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, কৃত্রিম জ্বালানি সংকটের হোতাদের খুঁজে বের করা হবে। সরবরাহ অনুসারে লোডশেডিং হওয়ার কথা নয়। 7 দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন কোনো লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না। কিন্তু আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে
আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি। পরে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যেসব দুর্নীতি হয়েছে তার তদন্ত হবে। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশ নীতির কোনো পরিবর্তন হবে না। ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি, সেটা যেই সরকারই আসুক না কেন সেই সাথে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা বলেছি যে এই দুর্নীতি বা এই অনিয়মগুলোর আগামীতে আমরা সেগুলোর সুষ্ঠু তদন্ত করব এবং ভবিষ্যতে যাতে এটার রিপিটেশন না হয় কোনো সময়, সেটাও আমরা নিশ্চিত করব। সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এই বছরে স্থানীয় নির্বাচনগুলো করতে চান তারা। বিগত সরকার আমলে স্থানীয় পর্যায়ের সব দুর্নীতির তদন্ত হচ্ছে। গত 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা একটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে 2021-22 অর্থ বছরের অডিট রিপোর্ট পেশ করেছেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম। সচিবালয়ে প্রধানমন্ত্রী দপ্তরে এই অডিট রিপোর্ট পেশ করা হয়। সরকারের 17টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্পের উপর প্রস্তুতকৃত মোট 38টি কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপনের পূর্বে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় সরকারের বিভিন্ন প্রকল্পের উদ্দেশ্য অর্জিত হচ্ছে কিনা সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরম্যান্স অডিট সম্পাদনের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। জনগণকে বিভিন্ন সেবা প্রদানের উদ্দেশ্যে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্দেশনা দেন তারেক রহমান। শাপলা চত্বর হত্যাকাণ্ডকে বৈধতা দেয়া কুশীলবদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে আয়োজিত শাপলা চত্বরের ঐতিহাসিক আন্দোলনে অজানা বাস্তবতা ও দলিল ভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, শহীদের আত্মত্যাগ জাতির সামনে তুলে ধরতে হবে। মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল। হেফাজত ইসলামের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আজ ও আগামীকাল সকলের জন্য উন্মুক্ত থাকবে এই চিত্র প্রদর্শনী। দুর্ভাগ্য আমাদের যে এখনো আমাদের জানার বাইরে, আমাদের তথ্যের বাইরে, আমাদের কাছে সংরক্ষিত ডকুমেন্টস এবং দলিলাদির বাইরে অনেক শহীদ রয়ে গিয়েছেন। এখনো পর্যন্ত আমরা যাদের তথ্য উদ্ঘাটন করতে পারিনি। রাষ্ট্র তার সকল শক্তি দিয়ে চেষ্টা করেছিল শাপলার শহীদানদের ইতিহাসকে, তাদের প্রমাণাদিগুলোকে মুছে ফেলতে, এবং তারা সবভাবে সেই প্রমাণ মুছে ফেলা সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে। দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ। রাজধানীর বাংলা মোটরে দলটির প্রধান কার্যালয়ে ওয়ার্কার্স অফ জুলাইয়ের সদস্যদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। তিনি স্থানীয় সরকারের মেয়র পদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে বসানোর সমালোচনা করেন। এনসিপিতে বিএনপি সিনিয়র নেতারাও যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান তিনি। বলেন, সরকার ধীরে ধীরে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এ সময় দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানরা মাঝে মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন। ইভেন স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও যোগাযোগ করেন যে তাদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। আপনারা হয়তো তাদের কাউকেও এনসিপিতে ভবিষ্যতে দেখতে পারেন। আমরা আহ্বান জানাবো সরকারকে যে আপনারা দ্রুত নির্বাচনের মাধ্যমে আবারও স্থানীয় সরকারের যে অচলাবস্থা আছে সেটা ভেঙে জনগণের যেই সেবার যেই কাজ সেটা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করুন, এবং এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতো পরিণতি ভোগ করতে হতে পারে, সেটাও মাথায় রাখবেন। হাওড়ে অতি বৃষ্টিতে বোরো ধান তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা করে সহায়তা দিতে চায় সরকার। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রয়োজনে 3 মাসে বেশি বাড়ানোর আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।
আনোয়ার হোসেন মিলনের ক্যামেরায় রিপোর্ট করছেন জাহিদ রহমান। হাওর অঞ্চলে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ধান, এতে অসহায় হয়ে পড়েছেন অনেক কৃষক। কি দেখা গেছে যে যারা ক্ষতি হচ্ছে তারা আসলে কিছুই পায় না, আর যারা না নষ্ট হয়েছে তারাই পেয়ে যায়। আমার কথা হইলো যারা সত্যিকারের ক্ষতি হয়েছে তদন্ত করে তারার জন্য পায়। সরাসরি কৃষকের মতো জমি নিয়ে গেছে, সরকার জমিটা পানি নিছে, এটাই আপনার লিখে রেখে আনছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে আসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর আগে সুনামগঞ্জের সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন সরকারের 2 প্রভাবশালী মন্ত্রী ও 1 উপদেষ্টা। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও। এ সময় স্থানীয় প্রশাসনের দেয়া ক্ষতিগ্রস্তদের একটি তালিকা নিয়ে আপত্তি জানান জনপ্রতিনিধিরা। কি পরিমাণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তালিকা দেওয়ার জন্য বলা হয়েছে। একমাত্র পত্তনের অভাবে এখন পর্যন্ত 50% ধান দেখার হয়ে রয়ে গেছে। এ সময় কৃষিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকায় কোনো ব্যত্যয় সহ্য করা হবে না। সঠিক ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে খুঁজে বের করা, আমরা চাই যারা সঠিক ক্ষতিগ্রস্ত সে উপকৃত হোক, কোনো সুবিধাভোগী না। ক্ষতিগ্রস্ত এই সমস্ত কৃষকের মাঝে আমরা কিছু আর্থিক সহায়তা দিব এবং কিছু খাদ্য সামগ্রী দিব। এটা আগামী 3 মাস পর্যন্ত আমরা অব্যাহত রাখব। অর্থ উপদেষ্টা তুলে ধরেন হাওরকে ঘিরে সরকারের পরিকল্পনার কথা। আমরা রিমোট সেন্সিং দিয়ে বুঝতে পারবো যে আসলে ক্ষতির পরিমাণ কি, কতটুকু হয়েছিল, এবং আমরা যদি এনডিভিআই করি তাহলে আরো পরিষ্কার বুঝবো যে ভেজিটেশন ইন্ডেক্সটা কি রকম। সো এইটার ব্যাপারে আপনাদের যে একটা ধরনের সংশয় বা সন্দেহ আছে সেটা আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চেষ্টা করব দূরীভূত করার জন্য। পরে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল পরিদর্শন করেন মন্ত্রী ও উপদেষ্টা সহ স্থানীয় মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তারা। অতিবৃষ্টি, বন্যা কিংবা বজ্রপাত এই নিয়ে কৃষককে কাজ করতে হয়, ফলাতে হয় ফসল। তাই সরকার উদ্যোগ নিয়েছে এসব সমস্যার সমাধানের। দীর্ঘমেয়াদী সমাধানের মধ্য দিয়ে কৃষককে স্বস্তি দিতে চান সরকার। জাহিদ রহমান, এনটিভি নিউজ, সুনামগঞ্জ। জেলা প্রশাসকদের দায়বদ্ধতার অনেক ঘাটতি আছে মন্তব্য করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, শুধু সরকারের কাছে নয়, ডিসিরা সমাজ, রাষ্ট্র ও জনগণের কাছেও দায়বদ্ধ। বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতির সাথে সারা দেশের জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। জেলা প্রশাসকরা সরকারের প্রতিচ্ছবি উল্লেখ করে তিনি বলেন, সরকারের চিন্তা চেতনা বাস্তবায়ন হয় তাদের মাধ্যমে। তাদের দায়িত্ব অনেক বড়, জনগণ, সমাজ ও সৃষ্টিকর্তার কাছেও দায়বদ্ধ থাকবেন তারা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। এ সময় তিনি জেলা প্রশাসকদের দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। আপনার দায়বদ্ধতা খালি সরকারের কাছে বা আপনার অথরিটির কাছে। আমি মনে করি একজন সরকারি কর্মকর্তা, বিশেষ করে আপনাদের মতো যারা অত্যন্ত দায়িত্বশীল পদে আছে, দায়িত্ব পালন করছে, তাদের দায়বদ্ধতা আমি মনে করি আরেকটু ব্যাপক, আরেকটু বিস্তৃত। এরকম আপনাদের দায়বদ্ধতা জনগণের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে। বিসিবি নির্বাচনে নতুন করে কাউন্সিলর মনোনয়ন নিয়ে পক্ষে বিপক্ষে জমে উঠেছে বিবাদ। 4 বছরের আগে কাউন্সিলর মনোনয়নের ক্ষমতা বর্তমান এডহক কমিটির নেই বলে মন্তব্য করেছেন সাবেক পরিচালক নাজমুল ইসলাম। এদিকে গত বোর্ডে নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে থাকা সংগঠক সিরাজউদ্দিন আলমগীর মনে করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পথেই রয়েছে বর্তমান কমিটি। মোমিনুর রিপনের রিপোর্ট। বিসিবির নির্বাচনী প্রক্রিয়ার শুরুতেই জমে উঠেছে বিতর্ক। নতুন করে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বর্তমান কমিটির উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গত বোর্ডের পরিচালক নাজমুল ইসলাম। গঠনতন্ত্র না মেনে নিজেদের সুবিধা মতো কাজ করছে বর্তমান কমিটি, এমনটাই দাবি তার। আমাদের নির্বাচনটা হলো 6 মাস ধরে, এই 6 মাসের ভিতরে আমাদেরকে জোর করে বের করে দিল। তার উপরে এখন আবার নতুন করে নির্বাচন করতে চাইতেছে, আবার বলতে চাইতেছে যে আমরা চাইলে নির্বাচন করতে পারি। আমরা নির্বাচন করবো কেন? আমরা তো এখনও নির্বাচিত বোর্ড। যেই নির্বাচনটা 6 মাস আগে হয়ে গেছে, যেই নির্বাচনের স্টেক হোল্ডার এনএসসির সেক্রেটারি
নির্বাচন হয়ে গেছে, নির্বাচনের বৈধতা নিয়েও কেউ চ্যালেঞ্জ করেনি, কেউ নির্বাচন কমিশনে চ্যালেঞ্জ করেনি, কেউ আদালতে চ্যালেঞ্জ করেনি। 6 মাস পরে আপনি হঠাৎ করে বলবেন যে এই নির্বাচনটা অবৈধ ছিল, এই নির্বাচনের কোনো বৈধতা নাই, এই নির্বাচনে এত অনিয়ম ছিল, এ তো গায়ের জোর। আপনি তো বললেই হয়ে গেল, যেহেতু আপনি সরকারে আছেন, আপনার হাতে ক্ষমতা আছে, আপনি যা খুশি তাই করতে পারেন, আপনি করে ফেলছেন। তবে নাজমুলের বিপরীতমুখী অবস্থানে আরেক সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীর। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গঠনতন্ত্র মেনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বর্তমান কমিটির আছে বলে মনে করেন তিনি। এই অ্যাডক কমিটি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তাদের কোনো হাত বা এখতিয়ার নেই। তারা শুধু একটা কাজ করতে পারবে, কাউন্সিলরশিপ জন্য চিঠিটা দিয়ে কাউন্সিলরশিপ যারা যেগুলো আসবে ওগুলো নির্বাচন পরিচালনার খাতে। নির্বাচন স্বচ্ছ হবে কি হবে না এটা কিন্তু ক্রিকেট বোর্ডের অ্যাডক কমিটির হাতে না, এটা হচ্ছে যারা নির্বাচন পরিচালনা কমিটিতে থাকবে, যারা নির্বাচন কমিশনার থাকবেন, এটা তাদের হাতে থাকবে। কাউন্সিলর মনোনয়নের বিতর্কের মাঝেই আগামী জুনে বিসিবির নির্বাচন করতে চায় তামিম ইকবাল নেতৃত্বাধীন বোর্ড। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। নিজের ছোটবেলার নায়ক মুশফিকুর রহিমের সঙ্গে জাতীয় দলের জার্সিতে নামতে পারবেন, এটাই অবিশ্বাস্য লাগছে নবাগত অমিত হাসানের জন্য। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজে তার একাদশে থাকার সম্ভাবনা কম হলেও দারুণ রোমাঞ্চিত এই উইকেট রক্ষক ব্যাটার। মিরপুরে মঙ্গলবার অনুশীলন করেছে বাংলাদেশ পাকিস্তান 2 দলই। দুপক্ষেরই মনোযোগ ছিল স্পিন বোলিং অনুশীলনে। লম্বা সময় ব্যাটিং করতে দেখা গেছে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে। এছাড়াও স্বাগতিকদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে ইনডোরে দীর্ঘ সময় প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন স্পিন ত্রয়ী তাইজুল মিরাজ ও নাইম আহমেদ। এদিন প্রস্তুতি নিতে দেখা গেছে লিটন মুশফিক এবং শান্তকেও। পাকিস্তানের বিপক্ষে সিরিজে অভিষেকের অপেক্ষায় আছেন 2 ব্যাটার তানজিদ তামিম ও অমিত হাসান। প্রথমবার জাতীয় দলের সুযোগ পেয়ে রোমাঞ্চিত অমিত। অন্যান্য সময় ড্রেসিং রুম শেয়ার করেছি, কিন্তু ন্যাশনাল টিমের ড্রেসিং রুমটা একটু ডিফারেন্ট, যেটা মানে একটু অন্যরকম ভালো লাগে। ইন্ডিভিজুয়াল আমার কোনো লক্ষ্য নাই, চেষ্টা থাকবে দলের প্রয়োজনীয় যতটুকু কন্ট্রিবিউশন করা যায়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।